হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজকে শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন পেপার নাম্বার 10। মডেল কোশ্চেন পেপার 10 পূর্ববর্তী 9খানা মডেল কোশ্চেন চ্যানেলে প্লেলিস্টে আপলোড করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নিও, এবং যারা তোমরা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একবার করে শেয়ার করে দিও। নেক্সট শুরু করছো প্রথম কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে যে কোনটিতে অনুসংখ্যা সর্বোচ্চ। 4টে অপশান দিয়ে আছে: 16 গ্রাম O2, 4 গ্রাম N2, 16 গ্রাম NO2 এবং 32 গ্রাম N2। এদের মধ্যে কার ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক? এগুলো দিয়ে তোমরা ভালো করে দেখো যে অপশান এতে কী বলেছে। অপশান এতে যেটা বলে দিয়েছে যে 16 গ্রাম O2 এর মোল সংখ্যা কত আসবে? 16 গ্রাম O2 এর মোল সংখ্যা আসবে না 16/32, অর্থাৎ হাফ মোল। বিতে কি আছে? বিতে আছে যে 4 গ্রাম N2 এর মোল সংখ্যা কত হবে? 4/28, অর্থাৎ 1/7 মোল। তারপরে সিতে কি আছে? সিতে আছে যে 16 গ্রাম NO2। তো 16 গ্রাম NO2 মানে কত মোল? 16/NO2 এর আণবিক কত? এনে হচ্ছে 14 যোগ 32 কত আসলো? 16/46, 48 মোল। নেক্সট ডিতে কি আছে? যে ডিতে আছে 32 গ্রাম N2। তো 32 গ্রাম N2 মানে কত? 32/N2 হচ্ছে 28, তাই এর কত আসছে দেখো। এই যে মোলটা, যে 4টে মোল, এটা 1/2 মোল, এটা আসলে 1/7 মোল, এটা আসলে কত? 16/48 মোল, এটা হলো 32/28 মোল। এটা দেখো, এইটা হচ্ছে একমাত্র যেটা একের থেকে বড় পূর্ণ সংখ্যায় মোলে আছে। যদি এটা সব থেকে বড় বেশি মোল, সুতরাং এটিতে অনুসংখ্যা সর্বাধিক। তাই উত্তর হবে কত? উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান ডি। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কত? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মোল লবণের সংকেত এখানে দেওয়া আছে। বলেছে NH4 FeSO4 যোগ 6H2। সংকেত দেওয়া আছে কি? NH4 ডট FeSO4 ডট 6H2। এই যে লবণের আণবিক ভর কত দেওয়া আছে? আণবিক ভর বলেছে M। আণবিক ভরকে M দিয়ে রিপ্রেজেন্ট করেছে। বলেছে এর বিজারক হিসাবে তুল্যাঙ্ক ভর কত হবে? কী হিসাবে বলেছে? বিজারক হিসাবে। তোমাদের স্পেসিফিক উল্লেখ করে দিয়েছে যে বিজারক হিসাবে, অর্থাৎ একে যদি অক্সিডাইজিং এজেন্টের মধ্যে মিশ্রণ হয়, একে যদি অক্সিডাইজিং এজেন্টে দেওয়া হয়, তবে এর তুল্যাঙ্ক ভর কত হবে? তবে আমরা বলতে পারি এখান থেকে কী করে করবো এটা, তাই না? কোশ্চেন কী করে করবো দেখো, এটা ফর্মুলা তোমরা দেখে নিয়েছো। এবার যে রিয়াকশন যদি করানো হয় কাকে, যে মোর সল্টের সাথে কোনো অ্যাসিডিক KN4 সলিউশনে যদি রিয়াকশন করা হয়, কার? মোর সল্টের এর সাথে কার? অ্যাসিডিক KNO4 এর যদি রিয়াকশন করা হয়, তো কী হবে দেখো। এটা আছে NH4 ডট FeSO4 ডট 6H2O। এর সাথে যদি কি KMNO4 এর বিক্রিয়া ঘটানো হয়, KNO4 কি অ্যাসিডিক, অর্থাৎ H2SO4 লাগাতে হয়, এর সাথে অ্যাসিডিক KMNO4 এর বিক্রিয়া ঘটানো হয়, তো বিক্রিয়া ঘটালে কি পাওয়া যাবে? এখানে উৎপন্ন কি হবে? প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে K2SO4 যোগ 2MnSO4 যোগ 10NH4 যোগ আর কি উৎপন্ন হবে না Fe2SO4 যোগ H2O। এটা উৎপন্ন হচ্ছে, এতগুলো জিনিস উৎপন্ন। দেখো বিক্রিয়া কী বলেছে, বিক্রিয়াটা কেমন হলো, যে এটা হচ্ছে মোর সল্টের সংকেত। এর সাথে যদি KMNO4 বিক্রিয়া করানো হয় কি অ্যাসিডিক মিডিয়ামে, তো কী উৎপন্ন হবে? K2SO4 MnSO4। এমন এটাকে হচ্ছে পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে ফেরিক সালফেট। এতগুলো সালফেট লবণ তৈরি হবে। দিয়ে বলেছে কত, যে এই যে মোট সল্টের তুল্যাঙ্ক ভর কত। তো মোট সল্টের তুল্যাঙ্ক ভর করতে গেলে আমাদের এখানে দেখতে হবে মেনলি জারণ সংখ্যার পরিবর্তন। দেখতে হবে আমাদের জারণ সংখ্যার পরিবর্তন, যেটা তোমরা ক্লাস 11-এর যে সেমিস্টার 2-তে জারণ বিজারণের চ্যাপ্টারে গিয়ে দেখবে জারণ সংখ্যার পরিবর্তন কী করে নির্ণয় করতে হয়। তো জারণ সংখ্যার পরিবর্তন এখানে কী করে ঘটে? জারণ সংখ্যার পরিবর্তন MN এর ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন কত ঢোকে দেখো। এখানে MN কত স্টেটে ছিল? এখানে MN ছিল দেখো, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -2, 4 দুগুণে -8, এটা +1 -7, ওই দিকে গেলে +7। MN হচ্ছে +7 স্টেটে আছে এখানে। তো MN +7 স্টেট আগে ছিল, বিক্রিয়ার পরে কোথায় এসে দেখো MnSO4, অর্থাৎ +2তে এসেছে। তো MnO4 কি? MnO4 তো আলাদা জিনিস। আমাদের কথা কার? মোল লবণে দেখো ভিতরে গেছে FeSO4 থেকে এইদিকে যেটা এসে কোথায় দেখো, এটা হচ্ছে ফেরাস সালফেট আর ফেরিক সালফেট। তো Fe এর জারণ সংখ্যা কেমন চেঞ্জ হয়েছে? Fe এর জারণ সংখ্যা আগে কত ছিল? আগে ছিল +2, এখন এসে কত? +3।
বুঝে গেল এটা এফ এর জারণ সংখ্যা এর ক্ষেত্রে ফেরাসের ক্ষেত্রে হচ্ছে +2, এর ক্ষেত্রে হচ্ছে +3। তো এফ এর জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে এফ +2 থেকে +3। তবে যে তুল্যাঙ্ক হয় বের করার যে অনেকগুলো সূত্র রয়েছে তার মধ্যে আরেকটা সূত্র এখানে আরও কিছু সূত্র অ্যাড হবে তোমাদের সিলেবাসে যেগুলো আছে তার থেকে বাইরে, যে তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। তো এর আণবিক ভর কত দেওয়া আছে? আণবিক ভর m কার মোট সল্টের, আর জারণ সংখ্যার পরিবর্তন কত? 2 থেকে 3, জারণ সংখ্যা কত? +2 থেকে +3। এখানে পরিবর্তন কত? পরিবর্তন +3 মাইনাস +2 বের করে তো 1, এখানে 1 দিয়ে ভাগ, তো উত্তর হলো m। অর্থাৎ মোট সল্টের তুল্যাঙ্ক ভর কত? m। এম এর মান কত হয় জানা আছে? এম এর মান হয় 392 হয়, মনে রাখবে এম এর কত হয়? 392। কার ক্ষেত্রে? মোট সল্টের ক্ষেত্রে। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। আশা করি তুল্যাঙ্ক ভরের কোশ্চেনটা বোঝা গেছে, অনেকটা ভালো কোশ্চেন এবং লেন্দি টাইপের কোশ্চেন, তোমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে কিছু করার নেই, এরকম টাইপের কোশ্চেন আসলে তোমাদের মুখস্থ রেখে করতে হবে। আর আশা করি না তুল্যাঙ্ক ভর থেকে এরকম কোশ্চেন দেবে, তোমাদের সহজ সিম্পল যে তুল্যাঙ্ক ভরগুলো আছে সেখান থেকে কোশ্চেন দেবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে এসটিপিতে 1000 ml CO2 গ্যাসে গ্রাম অণুর সংখ্যা কত? এসটিপিতে আমরা কি জানি? আমরা জানি এসটিপিতে 22.4 লিটার মানে কত? 1 গ্রাম অণু জানি। CO2 সমান কত? 1 গ্রাম অণু CO2। তো এসটিপিতে 1000 ml মানে কত? 1 লিটার। 1 লিটার CO2তে কত হবে? 1/22.4 হবে। 1/22.4 মানে কত গ্রাম হবে? 1/22.4 মানে হবে 0.04464 বি উত্তর, 0.0664 গ্রাম অণু CO2। তো উত্তর হলো বি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নম্বর 4। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 4 দেখো কি বলেছে, যে 4 নম্বর কোশ্চেন কই? হ্যাঁ পেয়েছি। 4 নম্বর কোশ্চেন বিবৃতি এবং বিবৃতি 2 এর কোশ্চেন। বিবৃতি 1 বলেছে এইচ পরমাণুর বোর মডেল অনুসারে কার? এইচ পরমাণুর বোর মডেল অনুসারে স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। তবে এটা কি বিবৃতি 1 কি ঠিক না ভুল কি বলে কি মনে হয়? বোর মডেল যে কী দিয়েছিল? কৌণিক ভরবেগ দিয়েছিল। কৌণিক ভরবেগ কী বলেছিল? MVR কত? NH/2π বলেছিলেন। MVR সমান কত? MNH/2π। MVR হচ্ছে কৌণিক ভরবেগ, আর এটা NH/2π, অর্থাৎ H/2π এর সরল গুণিতক n। এটা কি তিনি কোয়ান্টাইজ করে দিলেন না, একটা মানটাকে ফিক্সড করে দিলেন? তো তবে এটা হচ্ছে কোয়ান্টাইজ। তাই 1 নম্বর হচ্ছে বিবৃতি ঠিক। আর 2 নম্বর বিবৃতি পড়ে দেওয়া ভালো করে কী বলেছে, যে বোর কক্ষের ইলেকট্রনের ধারণা, বোর যে ইলেকট্রনের ধারণা দিয়েছিলেন, কক্ষের যে ইলেকট্রন ধারণা দিয়েছিলেন, সেটি হাইজেনবার্গের নৈসর্গিক নীতির বিরোধী হতে পারে। তো ঠিক তো, কারণ হাইজেনবার্গ বলেছিলেন কোনো আণুবীক্ষণিক গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে পারফেক্টলি মেজার করা সম্ভব নয়, কিন্তু বোর একই সাথে পরমাণুর ব্যাসার্ধ, গতিবেগ, তারপরে সেই কক্ষের শক্তি সমস্ত কিছু মেজার করে দিয়েছিলেন। সুতরাং তিনি হাইজেনবার্গের নীতিকে আনফলো করেছিলেন, অর্থাৎ ফলো না করেছিলেন। তার উত্তর হচ্ছে দুটোই ঠিক, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5। কী বলছে? 5 নম্বর কোশ্চেনে বলেছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 4 অ্যাংস্ট্রম হলে কক্ষটির ব্যাসার্ধ কত হবে? কক্ষটির কী হবে? ব্যাসার্ধ কী হবে? যে আমরা যে ডি ব্রগলি সমীকরণ কি জানি, যে n ল্যামডা সমান কত? 2πr, এটা জানা আছে নিশ্চয়ই। n ল্যামডা সমান কত? 2πr। এবার তার মধ্যে 4 নম্বর কক্ষের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, 4 নম্বর কক্ষের আর এর মান কত জানা আছে কি? 4 নম্বর কক্ষে অর্থাৎ R4 কত হবে? R0 হবে। R0 হবে তো? হ্যাঁ R0 হবে। তো এখানে তো বসানোর দরকার নেই, তোমাকে কী জানতে? ডিরেক্ট আর এর মানে তো জানতে দিয়েছে। তো এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারবো? আর সমান n λ/2π লিখতে পারি। আর সমান কি লিখতে পারি? n λ/2π। এবার আর n 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত আসবে? n এর ভ্যালু কত? 4। এখানে ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? 4a0 দেওয়া আছে বাই 2π। 4 16কে 2π দিয়ে ভাগ করলে কত উত্তর আসবে? 2.55 অ্যাংস্ট্রম। 2.55 অ্যান্সার, এটা উত্তর কোনটা? অপশান এ। নেক্সট কত নম্বর কোশ্চেন? 6 নম্বর কোশ্চেন। নেক্সট কত? কোশ্চেন নম্বর 6। কী বলেছে কোশ্চেন নম্বর 6-এ?
বলেছে n সমান 4 এবং m সমান +1। কী বলে দেখো, n সমান 4 এবং m সমান কত +1 শর্তে পরমাণুতে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে। তো এই যে n সমান 4, আমরা এই যে n সমান 4 এর l এর ভ্যালু 4 কত কত ক্ষেত্রে হবে আমরা জানি। n সমান যখন 4 হয় তখন l সমান কত হয়, l সমান হয় 0 1 2 3 পসিবল। l সমান যখন কত আসে, যে 4 আসে, n এর ভ্যালু 4 আসলে l এর ভ্যালু কত হবে, 0 1 2 3 হবে। এবার এখানে m এর ভ্যালু +1 দেখে দেবো। দেখো m এর ভ্যালু +1 কার কার ক্ষেত্রে আসবে, এর ক্ষেত্রে আসবে m এর ভ্যালু +1 আসবে একটা, এর ক্ষেত্রে কত কত আসবে +1 0 -1, এর ক্ষেত্রে কত আসবে -2 -1 0 +1 +2 আসবে, এর ক্ষেত্রে কত আসবে -3 -2 -1 0 1 2 3 আসবে। এবার দেখো কটা আসছে -1, এখানে একটা +1 রয়েছে, এখানে একটা +1, এখানে একটা +1। অর্থাৎ আমরা বলতে পারি n সমান 4 এর জন্য l এর ভ্যালু, এই m এর ভ্যালু +1 কবার হবে, 3 বার হবে। অর্থাৎ 3খানা কক্ষক পাওয়া যাবে। বলতে পারি 3খানা কী পাবো আমরা, কক্ষক পাবো। 3খানা যদি আমরা কক্ষক পাই, কখানা কক্ষক, 3খানা কক্ষক পেলে 3টে কক্ষকের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কটা, 6টা ইলেকট্রনের ধারণ ক্ষমতা হয়। কটা হয়, 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 3টে অরবিটালের। তবে নেক্সট কোশ্চেন কত, এটা 6 উত্তর হলো কিন্তু। নেক্সট কত হবে 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলছে নাইট্রোজেন পরমাণুর ষষ্ঠ ইলেকট্রনটির 4টে কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে কত। তো এন এর কত বলেছে, এন পরমাণু ষষ্ঠ ইলেকট্রন, তো এন হচ্ছে 7টা, ইলেকট্রনের কত পাবে 1s2 2s2 2p3। তো এর ষষ্ঠ ইলেকট্রন কোনটা, এই ষষ্ঠ ইলেকট্রন হচ্ছে এটা, দুটো 4টে, এটা 5, এটা 6, এটা 7, এই তো এটা হচ্ছে 5 নম্বর ইলেকট্রন, 5th, এটা হচ্ছে 6th, এটা হচ্ছে 7th ইলেকট্রন। এবার বলেছে যে এই ইলেকট্রনটার কি মান দেওয়া আছে কত, 2 1 0 +1, ঠিক আছে। এর মান এন এর মান কত দেওয়া আছে 2 2, এল এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে এল এর জন্য 1, এর ক্ষেত্রে এম এর ভ্যালু দেওয়া আছে 0, অর্থাৎ মাঝে আছে বলে এম এর ভ্যালু 0 আমরা ধরতে পারি। এখানে এল এর জন্য কত হয় -1 0 +1 বলতে পারি। এই 3টে মান তো সম্ভব, তোমাদের মাঝে থাকলে এটা হতো -1, এটা 0, এটা +1। তো 6 নম্বর কক্ষপথের জন্য এই মানটা হলো, এটা ফলো করলো, আর এই সেল হলো হাফ +1। একইভাবে 7 নম্বর 7th ইলেকট্রনের জন্য মান কী কী হবে, 7 ইলেকট্রন কোথায় আছে, 2p-তে আছে। তো এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু পি এর জন্য 1 হয়ে গেল। এবার এল এর ভ্যালু কত, এম এর ভ্যালু কত হবে, এল এর ভ্যালু তো হয়ে গেল 1। এবার এম এর ভ্যালু 7 নম্বর ইলেকট্রনের জন্য কত হবে, +1 না -1, ভালো করে ভেবে চিনতে বলো। এখানে অপশান দেখো, দুটো অপশান বাদ দিতে পারো তোমরা, আগে কনসিডার করতে পারো, এ আর বিকে বাদ দিয়ে বাকিগুলো ভাবতে পারো। এবার এটাকে ভাবতে হলে ভালো করে তুমি দেখো, এখানে এস এর ভ্যালু দেওয়া ছিল +1, কখন 6 নম্বরের জন্য এস এর ভ্যালু +1, অর্থাৎ এস ইলেকট্রন অরবিটালের কাছে উপরের দিকে আছে, অরবিটাল কি আছে উপরের দিকে আছে। তো এখানে যদি অরবিটাল উপরে থাকে নিশ্চয়ই এখানেও অরবিটালের, এখানে ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, পরেরটা ইলেকট্রন কি স্পিনে থাকে, আপ স্পিনে থাকবে। তো ইলেকট্রন আপ স্পিনে যদি কোথায় থাকে, আগে 6 নম্বর কক্ষের ইলেকট্রনের জন্য ইলেকট্রন যদি আপ স্পিন হয়, 7 নম্বর ইলেকট্রন আপ স্পিন হবে। তো এটার মানে +1 হবে, এটার মানে +1 হবে। তাই এই যে সেটটা কোথায় আছে দেখো, আর এখানে মান হবে হয় +1 নয় -1, এই দুটোর মধ্যে পসিবল। তো এখানে উত্তর হবে অ্যাকচুয়ালি কি -1। দেখে বুঝতে পারছো, অপশানগুলো দেখে রিলেটেড করে দেবো, এটা -1 আসবে, অপশান ডি হবে উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলেছে, বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি কি বলেছে, যে সিআর এবং সিইউ এর বহিস্থ ইলেকট্রন বিন্যাস হলো যথাক্রমে 3d5 4s1। সিআর এর কত বলেছে, সিআর এর বলেছে 3d5 4s1, আর সিইউ এর বলেছে কত, সিইউ এর বলেছে 3d10 4s1। এই তো দেওয়া আছে 3d10 4s1 এবং 3d5 4s1। এই ইলেকট্রন বিন্যাস কি ঠিক না ভুল, অবশ্যই ঠিক, দুটো ইলেকট্রন বিন্যাস কি ঠিক। এবার কারণ কি বলেছে, এটা গেলে 1 নম্বর। তবে বিবৃতি এ হচ্ছে ঠিক, কারণ হিসেবে কী বলেছে যে n+l নিয়মের উপর ভিত্তি করে ক্রমবর্ধমান শক্তির অনুযায়ী ইলেকট্রনগুলি দ্বারা পূর্ণ করা হয়। হ্যাঁ এটা ঠিক, আর তো অবশ্যই ঠিক, কিন্তু
আর কি এ এর সঠিক ব্যাখ্যা হবে? না, আর এ এর সঠিক ব্যাখ্যা হবে না। আরে কি বলেছে? আরে বলেছে দেখো এন প্লাস এল নিয়মঅনুসারে ইলেকট্রন ফিল আপ হয়, কিন্তু এখানে এন প্লাস এল নিয়ম তো মানেনি, কারণ এখানে এন প্লাস এল মানলে 4s দুটো ইলেকট্রন হতো, 4টি ইলেকট্রন হতো, কিন্তু এটা সুস্থিতির জন্য, অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটি বলতে পারি, অথবা যে বিনিময় শক্তি, ইলেকট্রনের বিনিময় এক্সচেঞ্জ এনার্জি বেশি হওয়ার জন্য এই ধরনের একটা ইলেকট্রন বিন্যাস তৈরি হয়। তো বিবৃতি এ এবং আর বোধ ঠিক, কিন্তু কিন্তু কি ভুল? এটিও সঠিক ব্যাখ্যা নয়। তো উত্তর হবে অপশান বি হচ্ছে উত্তর, 8 নম্বর। নেক্সট কত নম্বর কোশ্চেন? 9 নম্বর প্রশ্ন। নেক্সট কত নম্বর? কোশ্চেন নম্বর 9। বলছে নিচের কোনটির শক্তির ক্রম সঠিক? নিচের কোনটির শক্তির ক্রম সঠিক? 4টি যে অরবিটাল, 3খানা অরবিটাল দেওয়া আছে, কী কী দেওয়া আছে দেখো, 4s 3d আর দেওয়া আছে 5p। এই যে 3খানা অরবিটাল, এদের প্রত্যেকের n প্লাস এল এর মান যদি আমরা বের করি, n প্লাস এল এর মান 4s এর জন্য কত হবে? 4 যোগ 0 সমান 4, এর ক্ষেত্রে কত হবে? 3 যোগ 2 সমান 5, এর ক্ষেত্রে কত হবে? 5 যোগ 1 সমান 6। এই তো n প্লাস এল এর মান। আমরা জানি n প্লাস এল এর মান যত বাড়তে থাকে সে তার শক্তি যত বাড়তে থাকে, অর্থাৎ 4s, তারপরে শক্তিকে আসবে, তারপর হবে 3d, তারপর হবে 5p। এটা কোন উত্তরটা হবে? এটা কোন অপশান আছে? অপশান এতে আছে, দেখো। নেক্সট কত? 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আয়নের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। আয়নের ঊর্ধ্বক্রম, এখানে আয়ন কী কী আছে? ক্যাটায়ন আছে, এ আছে, এমজি আছে, Mg2+, তারপরে আছে Na+, তারপরে আছে আর কে আছে? OF- আছে, আগে লিখলাম, তারপরে O2- লিখলাম, আমাদের বোঝাতে খুব লিখে নিলাম। তো Mg+, এদের দেখো Mg2+, Na+, F-, O2-, এদের ইলেকট্রন সংখ্যা কী হবে? এদের ইলেকট্রন সংখ্যা, এর ক্ষেত্রে Mg-র প্রোটন কত আছে? Mg-র প্রোটন আছে কটা? 12টা, এর আছে 11টা, এর আছে 9টা, এর আছে 8টা, এই তো প্রোটন। তো এর ইলেকট্রন কত হবে? দেখো 2+, মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, 10টা। Na+, 11 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে 10, F-, 9টা থেকে আরও একটা ইলেকট্রন যোগ হয়ে 10, O2-, 8টা থেকে আরও দুটো যোগ হয়ে 10, অর্থাৎ এরা কি সম ইলেকট্রনীয় পিসিস, সম ইলেকট্রনীয়। এবার সম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি? সম ইলেকট্রনীয় পিসিসের ক্ষেত্রে যদি কি, যে ক্যাটায়নের চার্জ বাড়তে থাকে তার আকার ছোট হয়, ক্যাটায়নের চার্জ বাড়লে আকার ছোট হয়, এবং অ্যানায়নের চার্জ বাড়লে আকার বড় হয়। অ্যানায়নের চার্জ বাড়ছে, আকার বড় সব থেকে কি? O2- এর আকার সব থেকে বড়, তারপরে F-, তারপরে Na+, তারপরে Mg2+, অর্থাৎ Mg2+ এর আকার সব থেকে ছোট। এটা 10 নম্বর উত্তর কোনটা আসলো? সি। নেক্সট 11 কি বলেছে? 11 নম্বর কোশ্চেন স্তম্ভ মেলাতে বলেছে যে 1 নম্বরের সাথে 1 নম্বরের কাছে নোবেল গ্যাস, এর মধ্যে 4টা অপশন মধ্যে নোবেল গ্যাস কে? সি, নোবেল গ্যাস। হিলিয়াম হচ্ছে নোবেল গ্যাস। তো একই সাথে সি তো ফিক্সড হবেই, কারণ নোবেল গ্যাস আর নেই, নোবেল গ্যাস একটাই। এবার তোমরা যদি অপশন ভালো করে দেখো, একই সাথে সি একটাই আছে, কোন অপশান এ আছে? তোমাদের বাকি অপশন দেখতে হবে না, যদি ভালো করে এটা খেয়াল করে দেখো। তো একই সাথে সি, মানে দেখো নোবেল গ্যাস কোনটা? হিলিয়াম তো নোবেল গ্যাস হবে ফিক্সড। হিলিয়াম যখন নোবেল গ্যাস হয়ে যাচ্ছে, একই সাথে সি যাবে, একই সাথে সি একটাই অপশন আছে, অর্থাৎ 2-এর সাথে এরা বলেছে ডি, 2-এর সাথে ডি, মানে মিলিয়ে দেখো কী হচ্ছে? প্রতিনিধি মৌল ফসফরাস। ফসফরাস প্রতিনিধি মৌল হয়, কারণ প্রতিনিধি কারা? প্রতিনিধি 1, 2 আর 13 থেকে 18, এই তো প্রতিনিধি। তারপরে কত? এটা গ্রুপ, এটা গ্রুপ বরাবর, গ্রুপের জন্য। 3 নম্বরে কি বলেছে এর সাথে? 3টা বলেছে এ, দেখো এ মানে কি? 3-এ কি আছে? সন্ধিগত মৌল, সন্ধিগত সোনা, এটাও ঠিক। আর 4 নম্বর কি আছে? 4 নম্বরে আছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, এটা হচ্ছে ইউরেনিয়াম, ইউ। তো উত্তরের মধ্যে অপশান এ। নেক্সট কত? 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর কোশ্চেনে দেওয়া আছে একটা আইইউপ্যাক নাম দেওয়া আছে, IUPAC নাম, IUPAC। IUPAC কি? এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে IUPAC নাম দেওয়া আছে, নামটা কী দেওয়া আছে দেখো ভালো করে, দেওয়া আছে ইন IUM, এই তো। এখান থেকে এর নামটা থেকে আমাদের বলতে হবে কত নম্বর মৌলকে বলেছে, পরমাণু ক্রমাঙ্ক জানতে চাইছে। তো এটাকে আমরা ভাগ করে দিতে পারি, আন একটা শব্দ, ইন একটা শব্দ, আর IUM একটা শব্দ। আন কতজন আসে? আনের জন্য, একের জন্য আন আসে না, একের জন্য আন। ইন আসে কতর জন্য? 9-এর জন্য।
ইয়াম কি আইএম হচ্ছে আইইউপ্যাক অনুসারে এর লাস্টে আইইউএম বসে, যে কোনো মৌলের লাস্টে আইইউএম বসে, মানে যে কোনো যে নামকরণের বসে কত বসবে লাস্টে আইইউএম বসবে। তো উত্তর হলো কত 119, অর্থাৎ আন ইনিয়াম মানে আন ইন মানে 119। তো এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক উত্তর আমাদের অপশান বি। নেক্সট কত নম্বর? 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মধ্যে কৌণিক সম্পর্ক আছে এমন দুটি মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য কত হবে? কার কার? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে যে কর্ণ সম্পর্ক বর্তমান থাকে, বিরাজমান থাকে, তো দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায় তাদের মধ্যে কিসের ইলেকট্রন সংখ্যার পার্থক্য, মানে পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য কত হবে? তো কর্ণ সম্পর্ক কে কে দেখায়? কিছু উদাহরণ মনে আছে আপাতত? তোমার নেই? লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম দেখায়। তো লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 3, ম্যাগনেসিয়াম কত? 12। তো পার্থক্য কত হবে? লিথিয়ামের কত হয়? লিথিয়াম আর কে দেখায়? ম্যাগনেসিয়াম দেখায়, পরমাণু ক্রমাঙ্ক দেখায়। তো কর্ণ সম্পর্ক কে দেখায়? দেখো লিথিয়াম আর ম্যাগনেসিয়াম দেখায় কর্ণ সম্পর্ক। লিথিয়ামের কত? 3, এর 12। তো পার্থক্য কত? 12 বিয়োগ 3 সমান 9। এবার প্রত্যেকটা চেক করে দেখো 9 আসবে। নেক্সট কত নম্বর? 14। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? O2 থেকে O2- আয়ন উৎপন্ন হওয়ার সময় ইলেকট্রন যোগ হয় কোন কক্ষকে? খুব সুন্দর কোশ্চেন একটা। তোমাদের এটা করতে হলে ইলেকট্রন বিন্যাস করতে হবে কার? এমওটি থিওরি ইলেকট্রন করতে হবে, অর্থাৎ মলিকুলার অরবিটাল ইলেকট্রনে জানতে হবে। বলেছে কি দেখো ভালো করে, O2 থেকে O2- আয়ন কি থেকে? কত নম্বর কোশ্চেন এটা? কোশ্চেন নম্বর 14। 14 নম্বর O2 থেকে কি করতে বলেছে? O2- করতে বলেছে, অর্থাৎ একটা ইলেকট্রন অ্যাড করতে হবে। ঠিক আছে, O2-র সাথে একটা ইলেকট্রন অ্যাড করে O2- করতে হবে তোমাকে। এই যে চেঞ্জের যে একটা ইলেকট্রন যোগ করতে, সেটা কোন কক্ষকে ইলেকট্রন যোগ হবে, এই হচ্ছে কোশ্চেন। কোন কক্ষে যোগ হবে করতে গেলে তোমাকে জানতে হবে ইলেকট্রন বিন্যাস কার? এমওটি থিওরি ইলেকট্রন বিন্যাস। তবে এমওটি থিওরির ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি? অরবিটালের শক্তির ক্রমগুলো মনে আছে? মনে থাকলে লিখে ভিডিও পজ করে ফেলো। তো দেখো আমরা কি জানি? সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, তারপরে কত হয় সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে কত হয় সিগমা 2pz, তারপরে কত হয় পাই 2px, তারপরে কত হয় পাই 2py। তারপরে দেখো যে অক্সিজেন চলেছে, দেখো অক্সিজেন কত? 16 বেশি ইলেকট্রন না? 16 ইলেকট্রন। 16 ইলেকট্রন হয়ে গেলে এখানে আসে কি সিগমা স্টার না এসে পাই স্টার আগে আসে, পাই স্টার 2pz(x), পাই স্টার 2py। তারপরে আসে কি? তারপরে আসে সিগমা স্টার, তারপরে আসে সিগমা স্টার 2pz। এই হলো শক্তির ক্রম। শক্তির ক্রমে O2-তে কটা ইলেকট্রন? 16টা ইলেকট্রন না? 16 থেকে O2- যখন 17টা ইলেকট্রন আসছে তখন তার ইলেকট্রন বিন্যাস করতে বলেছে। তবে ইলেকট্রন করো এখানে তো প্রথম কক্ষে দুটো, তারপরে দুটো, 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 কটা ইলেকট্রন হলো? 2, 4, 6, 8, 10, এই পর্যন্ত 10টা ইলেকট্রন। এবার এই দুটোর এনার্জি কি সেম? তো দেখো আমার এখনও আরও ইলেকট্রন রয়েছে 7টি ইলেকট্রন। এই জন্য 4টি ইলেকট্রন ধরে আমি 2, 2, 4টি ইলেকট্রন দিয়ে দিতে পারি। তো কটা ইলেকট্রন হলো? 2, 4, 6, 8, 10, 12, 14, এই পর্যন্ত কটা ইলেকট্রন হয়েছে? 14 ইলেকট্রন। নেক্সট কটা আছে আমার কাছে? টোটাল 17-এর মধ্যে 14 ইলেকট্রন চলে গেছে। এবার দেখো এই দুটো অরবিটালের এনার্জি কি সেম। এই দুটো অরবিটালের এনার্জি সেম হওয়ার জন্য যে সূত্র, কোন সূত্র, কার সূত্র মনে আছে? হুন্ডের সূত্র। হুন্ড কি বলেছিলেন? যখন সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ করা হবে তখন তখন প্রথমে প্রত্যেকটি অরবিটাল একটি ইলেকট্রন পাবে, অর্থাৎ অযুগ্ম অবস্থায় ইলেকট্রন যাবে, পরবর্তী ক্ষেত্রে এক্সেস ইলেকট্রন থাকলে যুগ্ম অবস্থায় যাবে। তো এটা 14 হলো। 15 নম্বর ইলেকট্রন এখানে আসবে, 16 নম্বর ইলেকট্রন এখানে আসবে, 17 নম্বর ইলেকট্রন কোথায় আসবে? এখানে আসবে। বুঝা গেল? তো 15 নম্বর ইলেকট্রন এখানে গেল, প্রথম ইলেকট্রন এখানে, 16 নম্বরটা এখানে, আর পরবর্তী ইলেকট্রনটা ঢুকছে কোথায় এসে? ঢুকছে হচ্ছে 2pz, পাই স্টার 2px, অর্থাৎ পাই স্টার অরবিটালে, পাই স্টার অরবিটালে কি থাকে? পাই স্টার কক্ষকে ইলেকট্রনটি প্রবেশ করে। ইলেকট্রন প্রবেশ করে কোথায়? পাই স্টার কক্ষকে। এটা কি পাই স্টার কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে। আশা করি বোঝা গেল। নেক্সট কত নম্বর কোশ্চেন? 15 নম্বর। বোঝা না গেলে আবার একটু রিপিট করে দেখো, আর যদি তাও বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কত নম্বর কোশ্চেন সমস্যা হয়েছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 15 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ যৌগটির গঠন টি আকৃতি বিশিষ্ট।
এই যে অপশানগুলো দেওয়া আছে প্রত্যেকের তোমরা কী করবে, পজ করবে ভিডিওটি, পজ করে প্রত্যেকের কী বের করবে, প্রত্যেকের হাইব্রিডাইজেশন বের করবে, হাইব্রিডাইজেশন বের করবে। তারপরে এদের জিওমেট্রি শেপ চেক করে দেখবে কার ক্ষেত্রে এটা মিলছে। IF7 দেখো কী করে করতে হয়, যারা পারো না দেখো, আর যারা পারো ভিডিও পজ করে করো। এটার ক্ষেত্রে কী হবে, BF3 আছে, তো BF3 H সমান লিখতে হবে কত, হাফ, বি কত 3, F-এর 3 সমান কত হচ্ছে 3, অর্থাৎ SP2 হচ্ছে, হলো SP2। SP2 যদি হয় তার জিওমেট্রি কী হয় জানি আমরা, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয় লিখতে হবে, ত্রিকোণীয় সমতলীয় লেখা যায়। ত্রিকোণীয় যখন সমতলীয় হবে, ত্রিকোণীয় যখন সমতলীয় হবে তখন স্ট্রাকচার কেমন হবে, এটা হবে বি, এদিকে এফ, এদিকে এফ, অর্থাৎ এফ এফ এফ, এই স্ট্রাকচার পেয়ে গেলাম আমরা। এর বন্ধন কোণ কত হয়, 120 ডিগ্রি হয়, হয়ে গেল এটা BF3। নেক্সট দেখো H2S, H2S এর ক্ষেত্রে H সমান কত, হাফ। এর সেন্ট্রাল পরমাণু থাকে সালফার, সালফারের যে যোজন কক্ষ তার ইলেকট্রন হচ্ছে 6টা, তা 6 যোগ 2 অর্থাৎ H এক পরমাণুর সংখ্যা, তাই 2। তো কত আসলো, এটা 4 আসলো, 4 আসলো sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড বলা হয় টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, কী বলা হয়, চতুস্থলকীয়। চতুস্থলকীয় এদের 4টে কী বন্ধন আছে দেখো, এর মধ্যে H2S এর মধ্যে দুটো কী আছে, দুটো আছে বন্ড পেয়ার আছে দুটো, BP দুটো আর LP হচ্ছে দুটো। 4টের মধ্যে BP দুটো LP দুটো থাকলে এর স্ট্রাকচার কী হবে, মাঝে থাকবে S, এদিক থাকবে একটা S, এদিক থাকবে একটা S, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, অর্থাৎ আমরা বলতে পারি এর জিওমেট্রি কি, জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, কিন্তু এর জ্যামিতিক আকার বা জ্যামিতিক আকারের শেপ হবে কি ভি শেপ, এর আকার কী হবে ভি বা বেন্ট শেপ। নেক্সট দেখো কী আছে, নেক্সট আছে ClF3, ClF3 ক্ষেত্রে H সমান কত, হাফ। Cl মানে কি, Cl মানে ক্লোরিন, অর্থাৎ হ্যালোজেন, হ্যালোজেন লাস্টে থাকে 7টা ইলেকট্রন, 7 প্লাস এর জন্য 3, কত আসলো, এটা 5 আসলো, 5 আসলে কি আসে sp3d। sp3d কে কী বলে আমরা, ট্রাইগোনাল বাইপিরামিড, কী বলি, ত্রিকোণীয় দ্বি পিরামিড বলা যায় এটাকে, পিরামিড। তো ত্রিকোণীয় যদি দ্বি পিরামিড হয় তবে এর BP বন্ড পেয়ার কত আছে দেখো, Clকে ঘিরে 3খানা F, তাই BP3। LP কত হবে, 5 বিয়োগ 3 সমান 2। তো LP যখন 2 এবং BP যখন 3, ট্রাইগোনাল দ্বি পিরামিড অর্থাৎ ত্রিকোণীয় দ্বি পিরামিডের স্ট্রাকচার এখানে কী হয়, স্ট্রাকচারের ডেভিয়েশন ঘটে। স্ট্রাকচারের ডেভিয়েশন ঘটে মানে কি, এর যদি আমরা নর্মাল পেতাম তো এরকম থাকতো কি, A বি বি বি, উপরে বি নিচে বি, এই তো ছিল। অর্থাৎ এই যে 3টে পজিশনে 5টা বন্ড পেয়ার এরকম থাকলে সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডের সুষম স্ট্রাকচার। কিন্তু এখানে দেখো 2খানা লোন পেয়ার আছে, 3খানা বন্ড পেয়ার আছে, তো এই পজিশনগুলো কি ইকুইভ্যালেন্ট পজিশন, এই পজিশনগুলো কি ইকুইভ্যালেন্ট পজিশন, অর্থাৎ এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডটা সব 5টা বন্ডে ইকুইভ্যালেন্ট না, 5টা বন্ড ইকুইভ্যালেন্ট নয়। তার কারণ এই বন্ড দুটো অ্যাঙ্গেলের মধ্যে কত হয়, বন্ধন কোণ 120 ডিগ্রি, আর এইটার সাথে এই বন্ধন কোণ হয় 90 ডিগ্রি, এইটার সাথে এই বন্ধন হয় 180 ডিগ্রি। এই রকম বন্ধন কোণের ডিফারেন্ট মান থাকার জন্য এরা ইকুইভ্যালেন্ট বন্ধন নয়। ইকুইভ্যালেন্ট বন্ধন না হওয়ার জন্য এই যে বন্ধনটা মানে এইটা, এটা এবং এটা, এই বন্ধনগুলো যেগুলো একই তলে অবস্থিত সেইগুলোকে বলা হয় কি ইকুইটোরিয়াল বন্ড। কী বলা হয়, ইকুইটোরিয়াল, IQUTORIAL, ইকুইটোরিয়াল বন্ড। আর উপর নিচে যে বন্ধন থাকে তাকে বলে অ্যাক্সিয়াল বন্ড, কী বলে, অক্ষীয় বা অ্যাক্সিয়াল বন্ড। ইকুইটোরিয়াল পেলাম, অ্যাক্সিয়াল পেলাম। নেক্সট আমাদের দেখতে হবে যে 3খানা BP এবং 2খানা LPর মধ্যে কে কোথায় থাকবে। 3খানা BP এবং 1খানা LPর মধ্যে কে কোথায় থাকবে, তো মাঝে আছে কি Cl থাকলো। এবার BP LPর মধ্যে কে কোথায় থাকে, BP LPর মধ্যে জেনারেলি যখন ট্রাইগোনাল বাইপিরামিড হয় অর্থাৎ ত্রিকোণীয় দ্বিপিরামিডের স্ট্রাকচার আসে তখন লোন পেয়ারগুলো অবস্থান করে কোথায়, লোন পেয়ারগুলো অবস্থান করে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পজিশনে, অর্থাৎ তলে। এখানে থাকে কি লোন পেয়ারগুলো থাকে কোথায়, ইকুইটোরিয়াল পজিশনে, আর অ্যাক্সিয়াল পজিশনে থাকে পরমাণুগুলো। তার ক্ষেত্রে টিবিপি স্ট্রাকচারের ক্ষেত্রে কী বলা শুনে নাও, টিবিপি স্ট্রাকচারের ক্ষেত্রে লোন পেয়ারগুলো অবস্থান করে কোথায়, লোন পেয়ারগুলো থাকে ইকুইটোরিয়ালে, এবং অক্টাহেড্রাল এর ক্ষেত্রে কী হয়, অক্টাহেড্রালের ক্ষেত্রে লোন পেয়ার থাকে কোথায়, অ্যাক্সিয়ালে। এই দুটো সেম মেজর পার্থক্য। তবে জিওমেট্রি কী দেখেছে, জিওমেট্রি দেখেছে টিবিপি, কিন্তু শেপ দেখো কেমন লাগছে, শেপ মানে কি লোন পেয়ার বাদ দিয়ে শেপ দেখতে হয়, এই লোন পেয়ারটা যদি তুমি বাদ দাও তো শেপটা দেখতে কেমন লাগছে, এখান থেকে এটা এখান থেকে এটা কেমন দেখতে, টি এর মধ্যে দেখতে না, এটিকে টি শেপ বলা হয়।
তোমাদের কোশ্চেন অনুসারে উত্তর পেয়ে গেছো। উত্তর হবে এটাই উত্তর হবে। টি আকৃতি ধারে কার? টি আকৃতি ধারে সিএল F3 হয় টি আকৃতি। তাও একবার আমরা পরের যে আছে IF7 স্ট্রাকচারটা একবার দেখে নিই কেমন হয়। অপশান ডিতে কী দেওয়া আছে? অপশান ডিতে বলেছে IF7। IF7 ক্ষেত্রে কী সমান? এইচ সমান কত হবে? হাফ। কেন্দ্রীয় পরমাণু কী আছে? আয়োডিনের শুষ্ক কিলোটন থেকে 7টা, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, যেহেতু হ্যালোজেন 7টা, আর এখানে একযোজী পরমাণু আছে 7খানা, তো কত? 7 7 14/2 মানে 7 হলে কী হয়? sp3d2 আছে। sp3 আসলে sp3d3, 7 কি sp3d3। sp3d3 যে স্ট্রাকচার তাকে বলা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। কী বলে? পঞ্চকোণীয় দ্বিপিরামিড। পঞ্চকোণীয় দ্বিপিরামিড এবং এখানে কি আছে? এবং এখানে 7খানায় কি আছে? বন্ড পেয়ার আছে। 7খানায় বিপি কতগুলো? 7খানা। এবং 7খানা বন্ড পেয়ার থাকলে এর যে পঞ্চকোণীয় দ্বিপিরামিড কী হয়? সুষম আকৃতির পঞ্চকোণীয় দ্বিপিরামিড হয়। অর্থাৎ আই থাকে মাঝে, আর 5খানা এফ থাকে কোথায়? 5খানা এফ থাকে তলে, অর্থাৎ 5টা এফ থাকে এরকম, আর একটা এফ থাকে উপরে, একটা এফ থাকে নিচে। এই যে গঠন, এটাকে বলা হয় কি? পঞ্চকোণীয় দ্বিপিরামিড। আমাদের উত্তর পেয়ে গেছিলাম ClF3, এটা হচ্ছে অ্যান্সার ছিল। নেক্সট কত নম্বর কোশ্চেন ছিল? এবার নেক্সট হচ্ছে কত? 16। নেক্সট হচ্ছে কত? কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 ভালো করে পড়ো, দিয়ে উত্তর করো। কী বলেছে কোশ্চেন নম্বর 16-তে? যে বন্ধন কোণ থিটা এর মানের কোন মানের জন্য একটি ত্রিপরমাণু অণু XY2 এর দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ হবে। বোঝা গেছে কোশ্চেনটি? বলছে বন্ধন কোণের মান কতর জন্য যে দ্বিপরমাণুক একটি গ্যাস রয়েছে, তার দ্বিমেরু ভ্রামকের মান সব থেকে বেশি। গ্যাসটি কী বলেছে? XY2। অর্থাৎ XY2 মানে কি? XY এর বন্ধন কোণ কত হবে? এই বন্ধন কোণটা কত হবে যার দরুন এর কী আছে? দ্বিমেরু ভ্রামক সর্বোচ্চ হবে। অপশান এতে আছে দেখো 90 ডিগ্রি, অপশান বিতে বলেছে কত ডিগ্রি? 120 ডিগ্রি, অপশান সিতে বলেছে কত? 150, এবং অপশান ডিতে বলেছে 180 ডিগ্রি। তো এই মধ্যে দুটো কোণ যখন দেখবে তোমরা, কোনটা দেখো? 120 এবং 180। 120 নয়, 180-র ক্ষেত্রে তোমরা কি বলতে পারো? যে এরা পরস্পর, মানে কি? এখানে থাকে এক্স, এদিকে ওয়াই, এদিকে ওয়াই। 100-এর ক্ষেত্রে এরকম, তো 180 ডিগ্রিটা 180 ডিগ্রি। এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি? এইদিকে ডিপের পয়েন্ট, এইদিকে ডিপের পয়েন্ট, এরকম বলতে পারি আমরা। এরকম বলতে পারি, অথবা এরকম বলতে পারি, যেহেতু লোন পেয়ার দেওয়া নেই কোন দিকে কী। এরকম যদি থাকে উভয়ের ক্ষেত্রে কী হবে? ডাইপোল মোমেন্ট, অর্থাৎ মিউনেট কত হবে? 0 আসবে। তো 180 ডিগ্রি কোণ হবে না, সম্ভব নয়। এবার 120 ডিগ্রি যদি দেখো, 120 ডিগ্রি কোণ মানে কোনটা? এখানে আছে এক্স, এদিকে আছে এফ, এদিকে আছে ওয়াই, এদিকে আছে ওয়াই, এই তো। এই বন্ধন কোণ কত? 120 ডিগ্রি, এরকম তো। এই বরাবর একটা মোমেন্ট কাজ করছে, এই বরাবর মোমেন্ট করছে, তো এর নিট ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করবে? এই বরাবর কাজ করবে। এবং এর মান কত আসবে? এর মান আসবে √μ1² যোগ μ2² যোগ 2μ1 μ2 cos থিটা। এই হচ্ছে ডাইপোল মোমেন্টের সামেশনের সূত্র। তো μ1 μ2 যোগ 2μ1 μ2 cos থিটা। এবার এক্ষেত্রে মানটা ম্যাক্সিমাম কখন হবে? যখন cos থিটার মান 1 হবে। cos থিটার মান 1 হলে এই মানটা ম্যাক্সিমাম হয়। এবার cos থিটার মান 1 হয় কোন ক্ষেত্রে? আমার জানা আছে? cos থিটার মান 1 হয় 0 ডিগ্রি ক্ষেত্রে, কিন্তু এখানে অপশান আছে 0 নেই। কী হবে উত্তর? কী হবে না? উত্তর হবে এখানে 90 ডিগ্রি। cos 90-র মান কত? cos 90-র মান হচ্ছে 1। cos 90-র মান হচ্ছে 1। cos 90 যদি 1 হয় তখন কী হবে? এর মানটা 1 হয়ে যাচ্ছে টোটালটা। তো cos 90 যখন, দেখো cos আমাদের অ্যাকচুয়ালি দুটো ডাইপোল মোমেন্ট যদি অ্যাঙ্গেল করে থাকে, দুটো ডাইপোল মোমেন্ট যদি কী থাকে? অ্যাঙ্গেলে থাকে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা যদি μ1 আর μ2 হয়, তবে মিউ নেট সমান কী হবে? মিউ নেট হবে √μ1² যোগ μ2² যোগ 2μ1 μ2 cos থিটা। এবার থিটার মান কতর জন্য এটা ম্যাক্সিমাম হবে? cos থিটার মান যদি কত আসে? cos থিটার মান যদি 1 আসে তবে এটা ম্যাক্সিমাম হবে। cos থিটা 1 আসে কত ডিগ্রির জন্য? cos থিটার মান 1 আসে কত ডিগ্রির জন্য? 0 ডিগ্রির জন্য না? হ্যাঁ, 0 ডিগ্রি।
এবার cos 90 মান কত হয়, একটু ভুল হয়ে যাচ্ছে বারবার। cos থিটার মান 1, cos থিটার মান 1, cos থিটার মান কত বসালে 1 হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য হয়। থিটা ইজ 90 ডিগ্রির জন্য cos থিটা কত আসে, 1 আসে। তো cos 90 মান 1, যেহেতু cos 90 মান তো 0 হয়, cos 90 মান 0 বসলে এটা যদি 0 বসে যায় তো উত্তর কত আসলো, রুট ওভার μ1 স্কোয়ার যোগ μ2 স্কোয়ার। এখান থেকে লিখতে পারি μ1 μ2 যেহেতু সেম দুটো, তো এখান থেকে লিখতে পারি রুট 2 মিউ উত্তর। এটা হচ্ছে সর্বোচ্চ মান থিটার মান কতর জন্য, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য। নেক্সট কোশ্চেন নম্বর কত, 17। 17 প্রশ্ন বলছে কোন জোটটির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর দুটির সংকরায়ন অবস্থা এক নয়। তো আমাদের কাজ কি, প্রত্যেকের সংকরায়ন অবস্থা চেক করে দেখা। আমাদের কাজ না, তোমাদের কাজ। কী কাজ, প্রত্যেকের সংকরায়ন অবস্থা চেক করবে। একটু আগে সংকরায়ন অবস্থা বের করার সূত্র দেখে দিয়েছি, কী করে বের করতে সব বলে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে সংকরায়ন অবস্থা চেক করে এটিকে কোথায় জানাতে হবে, কমেন্ট বক্স জানাতে হবে, কমেন্টে জানাতে হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হবে কোনটা, উত্তর হবে অপশান সি, অর্থাৎ PCl5 আর PrF5। কেন হবে বলে দিই ছোট করে। PCl5 এর সংকরণ অবস্থা আসবে 5, অর্থাৎ sp3d। এর ক্ষেত্রে সংকরণ অবস্থা 7 যোগ 5 12, 6 মানে sp3d2। হ্যাঁ, তো এই দুটো সংকরণ অবস্থা আলাদা হয়েছে 5 আর 6, সেজন্য উত্তর হবে এটা। তোমাদের কাজ বাকি যে 3টে অপশান আছে, অপশান এ, বি এবং ডি অপশানে যে অপশানগুলো রয়েছে তার সংকরণ অবস্থা বের করা এবং কমেন্ট বক্সে জানানো। নেক্সট কত, 18 নম্বর প্রশ্ন। 18 প্রশ্নে কী বলেছে, বিবৃতি এবং দুটো কারণের কোশ্চেন। বিবৃতি মানে কী বলেছে, যে আণবিক N2 এবং আণবিক O2 অপেক্ষা কম সক্রিয়। কি আণবিক N2 কি আণবিক O2 অপেক্ষা কম সক্রিয়, তবে এটা কি এ হচ্ছে ঠিক, তো অবশ্যই ঠিক। এবং 2 নম্বর কী হচ্ছে, O2 অপেক্ষা N2 এর বন্ধন দৈর্ঘ্য কম। O2 অপেক্ষা N2 এর বন্ধন দৈর্ঘ্য কম, কারণ কি O2 এর বন্ধন কোণ কত, O2 এর বন্ড অর্ডার কত হয়, বন্ড অর্ডার হয় 2, আর N2 এর বন্ড অর্ডার কত হয় 3। বন্ড অর্ডার যত বাড়ে তার বন্ধন দৈর্ঘ্য তত ছোট হয় এবং বন্ধন তত বেশি শক্তিশালী হয়। তো এটাও কি, তো আরটা হচ্ছে ঠিক, এও ঠিক আর ঠিক, এবং এ হচ্ছে আর এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে উত্তর হচ্ছে এ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন। কত নম্বর, 19। কি বলেছে দেখো, বন্ধন ক্রমের সঠিক ক্রম কোনটি, কিসের সঠিক ক্রম, বন্ধন কোণের সঠিক ক্রম। বন্ধন কোণের দেখো কি বলেছে, O2 মাইনাস N2 2 মাইনাস আর O2 প্লাস, এই তো। এখানে টোটাল ইলেকট্রন কত হবে, এর ক্ষেত্রে ইলেকট্রন হবে 8 দোকানে 16, 16 আর 1 17টা ইলেকট্রন, 7 ইলেকট্রন, 17 ইলেকট্রন। এর ক্ষেত্রে হবে 7 দোকানে 14, 14 আর 2 16 ইলেকট্রন। এর ক্ষেত্রে কত হতে হবে, 8 দোকানে 16, 16 আর 1 16 থেকে 1 কম 15 ইলেকট্রন। তো পেয়ে গেছি 14, 15, 16 ইলেকট্রন। আমরা জানি যখন 14টা ইলেকট্রন থাকে তার বন্ড অর্ডার বিও কত আসে, 3 আসে। ট্রিক্স মনে রাখতে বলেছিলাম, 14 জন বন্ড অর্ডার 3, যত করে 1 করে বাড়বে তার বন্ড অর্ডার 0.5 করে কমবে। তো 14 থেকে যখন 15 যাবে তখন বন্ড অর্ডার হবে 2.5, যখন 16 যাবে তখন 2, তখন 17 হবে 1.5 বন্ড অর্ডার। এগুলো কি, এগুলো হচ্ছে বন্ড অর্ডার। তো বন্ড অর্ডারের সঠিক ক্রম কি আসলো, সবথেকে কম বন্ড অর্ডার কার আসলো না, O2 মাইনাস। O2 মাইনাস সবথেকে কম, তারপরে কি আসলো N2 মাইনাস, তারপর আসলো O2 প্লাস। এ হচ্ছে আমাদের উত্তর, এ হলো আমাদের উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর কত, 20। দেখো 20 নম্বর প্রশ্নে কী বলেছে, যে কী দেওয়া আছে, স্তম্ভ দেওয়া আছে। স্তম্ভ দেখে ভালো করে মেলাতে হবে কোনটি কী হবে। তো 20 নম্বর স্তম্ভে দেওয়া আছে কত, দেখো, যে সরল ঘনাকাকার কোষের প্যাকিং দক্ষতা কত হয়। 1 নম্বর বলছে সরল ঘনাকাকার কোষ এসসি এর প্যাকিং দক্ষতা হয়, তোমরা যখন ক্যালকুলেশন করেছিলে দেখেছিলে 68% আছে। তোমাদের এটা ডিরেক্ট মুখস্থ করে করতে হয়, কিছু করার নেই তাছাড়া, নইলে তোমাদের নিজেদেরই টাইম লস। সেসব যদি করতে হয় 68 হবে না, এটা 52.4, অর্থাৎ সব থেকে কম হয় কার, এসসির ক্ষেত্রে প্যাকিং দক্ষতা সব থেকে কম। 2 নম্বরে কী দেওয়া ছিল, 2 নম্বরে আছে দেখো
দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ, দেহকেন্দ্রিক মানে BCC, বডি সেন্টার কিউবিক সেল। বডি সেন্টার কিউবিক সেলের প্যাকিং দক্ষতা কত হয়? মাঝারি টাইপের 68%। এবং 3 নম্বর কি আছে? FCC, অর্থাৎ এর কত হয় না সব থেকে বেশি 74% প্যাকিং দক্ষতা। FCCতে সব থেকে বেশি পরিমাণ প্যাকিং দক্ষতা দেখা যায়। এই গেল উত্তর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে শর্টকি টুটি। শর্টকি টুটি সম্পর্কিত কোনটি সঠিক? অপশান এ বলছে আয়নের ডিলোকালাইজেশন, অপশান বি বলেছে কত ক্যাটায়নের ঘাটতি, অপশান সি বলছে অ্যানায়নের ঘাটতি, অপশান সি বলেছে আয়নের ঘাটতি এবং অপশান ডি বলেছে অন্তঃস্থানিক অবস্থানে আয়নের ঘাটতি। তো 21 নম্বর কোশ্চেন, শর্টকি টুটি সম্পর্কিত সঠিক বক্তব্য কি? সঠিক বক্তব্য হচ্ছে সি নম্বর, আয়নের ঘাটতি। আয়নের ঘাটতি। নেক্সট কত 22 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে 22 কি বলেছে দেখো। দেখো যেগুলো মানে এক্সপ্লেনেশন করা সেগুলো এক্সপ্লেন করে দেবো, আর এই যেগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন বলছে ছিদ্রভবন সম্পর্কিত কোন তথ্যটি ভুল? ছিদ্রভবন পড়েছে নিশ্চয়ই। কার ছিদ্রভবন সূত্র আছে? গ্রাহামের ছিদ্রভবন সূত্র রয়েছে। গ্রাহামের ছিদ্রভবন সূত্র অনুসারে কী বলেছে এখানে? কোনটি ভুল জানতে চেয়েছে। অপশানে বলছে এর হার সাধারণ ব্যাপন হারের চেয়ে বেশি হয়। তো গ্রাহামের যে ছিদ্রভবন সূত্র সেটা কী বলেছে? এর হার সাধারণ ব্যাপন হারের থেকে বেশি হয়। 2 নম্বর বলেছে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা এটি গ্যাসের সাধারণ ধর্ম। সিতে বলছে এটি একটি একমুখী প্রক্রিয়া। আর ডিতে বলেছে কি এটি উচ্চ চাপ থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে ঘটে থাকে। ছিদ্রভবন সম্ভবত কোনটি ভুল? ভুল হচ্ছে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা বি হচ্ছে ভুল। 22 নম্বর কোশ্চেন দেখো ভালো করে বলছে এটি কোনটি ভুল, তাই না? তো এটি উচ্চতাপ থেকে নিম্নচাপ ঘটে, তো ডি তো ঠিক। তবে সি থেকে এটি একটি একমুখী প্রক্রিয়া, এটাও ঠিক। অপশান বিতে বলছে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি গ্যাসের সাধারণ ধর্ম। এটি গ্যাসের সাধারণ ধর্ম কি ছিদ্রভবন? আর এটি একটি ব্যবহারের চেয়ে বেশি। উত্তর আসছে পি। নেক্সট কত নম্বর? 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কী বলেছে? উচ্চ চাপে ভ্যান ডের ওয়াল সমীকরণ কী হবে? তো কিছু বলে দেখো উচ্চ চাপে বলছে ভ্যান ডের ওয়াল সমীকরণ। তো উচ্চ চাপে ভ্যান ডের ওয়াল সমীকরণ কী হবে না? আমরা জানি ভ্যান ডের ওয়াল সমীকরণ কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কী হয়? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। কখন? এটা হচ্ছে এন সমান 1 যোগানো, অর্থাৎ 1 মোলার গ্যাসের ক্ষেত্রে। এটা 1 মোলার গ্যাসের ক্ষেত্রে এটা কি আদর্শ গ্যাস সমীকরণ, বাস্তব গ্যাস সমীকরণ? তো এটা বাস্তব গ্যাস সমীকরণ। এবার বলেছে যখন চাপের মান খুব বেশি, উচ্চ চাপ, যখন চাপ হবে, উচ্চ চাপে কী হবে? চাপের মান যখন অনেক বেশি হবে তখন পি এর মান ভেরি ভেরি গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার থেকে অনেক বেশি হবে, কারণ উচ্চ চাপে ভি এর মান কী হয়? কম থাকে এবং ভি স্কোয়ার মান অনেক কম থাকে, তাই এই মানটা কী হয়? ভেরি ভেরি গ্রেটার দেন ভি। তো এই জায়গাটাকে আমরা শুধুমাত্র পি দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা কী লিখতে পারি? পি ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি লিখতে পারি। এখান থেকে আসবে পিভি ইজ ইকুয়াল টু পিভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আর টি। এখান থেকে আমরা সাজিয়ে অপশানের মতো করে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু আর টি যোগ পিবি। এটা হচ্ছে উত্তর, অপশান ডি। নেক্সট কত নম্বর কোশ্চেন? 24। দেখো 24 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? কত নম্বর কোশ্চেন? 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কী বলেছে? কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্বের সবচেয়ে কম হয়? কার ক্ষেত্রে? আমরা জানি যে ক্যাটায়নের আকার সব থেকে ছোট হয় সেই ক্যাটায়নের তাপীয় স্থায়িত্বের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে, কারণ CO3 মাইনাসের আকার অনেক বড়, অনেক হওয়ার জন্য বড় আকারের ক্যাটায়ন একে বেশি স্টেবিলাইজ করতে পারে। কিন্তু যখন ক্যাটায়নের আকার ছোটো হবে, অর্থাৎ BeCO3 ক্ষেত্রে, কার ক্ষেত্রে? BeCO3 ক্যাটায়নের আকার অনেক বেশি ছোট এবং ক্যাটায়নের ধ্রুবণ ক্ষমতা অনেক বেশি হওয়ার জন্য এটি আয়নীয় যৌগ থেকে শিফট করে সমযোজী যৌগের দিকে, অর্থাৎ সমযোজী চরিত্র বেশি হয়েছে। এর মধ্যে কি সমযোজী চরিত্র বেশি হয়, এটা একটা বলতে পারো এইভাবে, অথবা তোমরা ধরে নিতে পারো বিই কি এর ক্যাটায়ন আকার অনেক ছোট, এই বড় আকারের অ্যানায়ন CO3 আয়নকে স্টেবিলাইজ করতে পারে না, তাই এটির তাপীয় কম। নেক্সট 25 নম্বর। 25 নম্বর কোশ্চেনে কী বলেছে? দেখো যে নিচের কোন আয়নটির হাইড্রেশন শক্তি সর্বনিম্ন? এর 4টে অপশান দেওয়া আছে, Na প্লাস, K প্লাস, Rb প্লাস, CS প্লাস দেওয়া আছে। এর মধ্যে কার হাইড্রেশন শক্তি
সর্বনিম্ন হয়, হাইড্রোজেন সব থেকে সর্বনিম্ন হয়, সিএস প্লাসের হাইড্রেশন সব থেকে শক্তি কম হয়। নেক্সট কত নম্বর কোশ্চেন? 26 নম্বর কোশ্চেন, 26 কী বলছে? ধাতব ধর্মের সঠিক ক্রম কোনটি? ধাতব ধর্ম তোকে সাজাতে বলেছে, দেখো কার মধ্যে কে, বিই আর সিএ বলেছে, এর মধ্যে কে হচ্ছে কে হচ্ছে ফার্স্ট পিরিয়ড এলিমেন্ট, ফার্স্ট গ্রুপ 1 এলিমেন্ট হচ্ছে কে, এটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, এটাও গ্রুপ 2 এলিমেন্ট। এবার আমরা কি জানি গ্রুপ 1 এলিমেন্ট গ্রুপ 2 থেকে বেশি কি হয়, বেশি ধাতব ধর্ম দেখা যায়। ধাতব ধর্ম বেশি কার হবে? কে এর বেশি হবে। তারপরে এই দুটোর মধ্যে ধাতব ধর্ম কার বেশি হবে? আমরা জানি পর্যায় সারণীতে যত গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়ে, ওদের নিচে কী হবে? ধাতব ধর্ম বাড়বে। এই ধাতব ধর্ম যদি বাড়ে তো উপরে যেগুলো নিচে গেছে কি ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম ধাতব ধর্ম বেশি কার থেকে? বেরিলিয়ামের থেকে, বির থেকে। এই গেল আমাদের উত্তর, কে, সি এ, বি, ই। তো এর উত্তর কি? উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কত? এটা সি আনসার আসলো। নেক্সট হচ্ছে 27 নম্বর, 27 নম্বর কোশ্চেনে কী বলেছে যে বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন দেখো ভালো করে, বলছে বিবৃতিগুলো পড়ে তার স্টেটমেন্ট বেসিসে উত্তর করতে। তবে বিবৃতি এ 1 নম্বর বিবৃতি কী বলেছে দেখো ভালো করে, সিগনাবল দেখো, বলেছে ক্ষারীয় মাধ্যমে H2O2 জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। হ্যাঁ, ক্ষারীয় মাধ্যমে H2O2 উভয় রূপে কাজ করে, তবে এটা কি সত্য? 2 নম্বর স্টেটমেন্ট কী বলেছে? বলেছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে তৈরি হয় ডাই অক্সিজেন। হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন মানে H2O2 যদি বিয়োজন ঘটে উৎপন্ন হবে কি? জল উৎপন্ন হবে, আর অক্সিজেন উৎপন্ন হয়। তো এটাও ঠিক, তোমাদের একটা দুটোই ঠিক, অপশান এ এবং অপশান বি বোথ ঠিক, অর্থাৎ অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট 28 নম্বর কোশ্চেন বলেছে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি সেতু যৌগ গঠন করে? কোন ক্ষারীয় মৃত্তিকাটি সেতু যৌগ গঠন করে? সেতু যৌগ গঠন করে বিই। বিই সেতু যৌগ গঠন করে, কারণ বিই যখন যৌগ তৈরি করে তখন তার অষ্টক অপূর্ণ থাকে, অষ্টক অপূর্ণকে অষ্টক পূর্ণ করার জন্য কি সেতু বন্ধন তৈরি করেন। সেতু বন্ধন কেমন? বিই বিই 2H6 যদি আমরা ধরি, তাই তো? এটা কী হবে? বিই এটা এটা কী হবে? এইচ, এটা কী হবে? এইচ হলো। তো এই যে বিটা এটার সাথে কী করে বন্ধন তৈরি করবে? এটার সাথে বন্ধন তৈরি করবে। এই যে বন্ধনটা কী বলা হয়? এটাকে বলা হয় সেতু বন্ধন বা ব্যানানা বন্ড। নেক্সট কত নম্বর? 29 নম্বর কোশ্চেন, 29। কী বলছে নিচের কোনটি বোরাক্সের সংকেত? 29 নম্বর কী বলেছে? কোনটি কার সংকেত? বোরাক্সের সংকেত। বোরাক্সের সংকেত কী হয়? অপশান সি যে দেওয়া আছে সেটা হচ্ছে বোরাক্স, Na2 B2 B4O7.10H2। তোমাদের কাজ কী? এই সংকেতগুলো মুখস্থ করা, বোরাক্সের, বোরাজিনের, বোরাজোলের, অথবা আর কী আছে যার সংকেত আছে সব মুখস্থ করতে, বেশিরভাগ সংকেতগুলো। নেক্সট কত? 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি স্ফুটনাঙ্ক সব থেকে কম? স্ফুটনাঙ্ক সব থেকে কম দেখেই বলতে পারছো গ্যালিয়ামের স্ফুটনাঙ্ক সব থেকে কম, কারণ গ্যালিয়াম কী হয়? গ্যালিয়াম গ্রীষ্মকালে অর্থাৎ 30 থেকে 35 সেন্টিগ্রেড উষ্ণতার উপরে চলে গেলে গলে যায়। গ্যালিয়ামের গলনাঙ্ক সব থেকে কম এর মধ্যে। নেক্সট 31 নম্বর কোশ্চেনে কী বলছে? একটা বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন বলছে কোনটা ঠিক কোনটা ভুল। অপশানে বলছে বোরন ট্রাইঅক্সাইড আম্লিক প্রকৃতির। 1 নম্বর অপশানে কী বলেছে? 31 নম্বরের 1 নম্বরে বলেছে বোরন ট্রাইঅক্সাইডগুলি কী প্রকৃতির? আম্লিক প্রকৃতির। তাই এটি কি সত্য? অবশ্যই সত্য। 2 নম্বর কী বলেছে বিবৃতিতে? বলেছে যে অ্যালুমিনিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি উভধর্মী প্রকৃতির। এটাও ঠিক, অ্যালুমিনিয়াম অক্সাইড কী হয়? আর বহুধর্মী হয়। তো এটা হলো উভয়ই ঠিক, সত্য, উভয়ই সত্য, অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর? 32 নম্বর কোশ্চেন। নেক্সট কত? 32 নম্বর কোশ্চেনে কী বলেছে? সোহাগা গুটি পরীক্ষায় নিচের কোন যৌগটি গঠিত হয়? সোহাগা গুটি পরীক্ষায় কোন যৌগ তৈরি হয়? অপশান বি মেটাবোরেট। কী তৈরি হয়? মেটাবোরেট। নেক্সট কত? 33 নম্বর। 33 নম্বর কোশ্চেনে কী বলেছে পড়েছো দেখো। 33 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের অংশটি পড়ে পি ও কিউকে চিহ্নিত করো। বলছে ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে অজৈব যৌগ পি তৈরি হয়, যার পলিমারিক আকৃতি হলো চতুস্থলকীয় জালাকৃতি। পি মৌলটি CO2 এর সঙ্গে বিক্রিয়া করে একটি বিষাক্ত গ্যাস কিউ তৈরি করে। পি ও কিউ হলো কী কী? আমরা জানি পি ও কিউ কী হবে? SiO2 আর CO বিষাক্ত গ্যাস। উত্তর হবে SiO2 CO। SiO2
CO, এটা হচ্ছে উত্তর। নেক্সট 34 নম্বর কোশ্চেন কি বলছে, কার্বনের রূপভেদ হলো ড্যাশ যা পারমাণবিক তুলিতে ইলেকট্রনের গতি কমানোতে বা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। আমাদের মডারেটর কাকে ব্যবহার করা হয়? অপশানে গ্রাফাইটকে ব্যবহার করা হয়। মডারেটর কাকে ব্যবহার করা হয়? গ্রাফাইট। নেক্সট এবং মডেল নম্বর 10 এর শেষ কোশ্চেন কি বলছে, গ্রুপ 14 এর ক্যাটারেশন ধর্মের সঠিক ক্রম কোনটা? গ্রুপ তো ক্যাটারেশন ধর্মের সব থেকে বেশি দেখায় কার্বন, কার্বনের পরে কে দেখায়? কিছু পরিমাণ SI দেখায়, তারপরে G দেখায়, আর G আর SN সম পরিমাণে দেখায়। তার উত্তর হলো অপশান বি। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নাম্বার 10 এর শেষ। আর কয়েকটি অনেকগুলো এখন কিছু মডেল কোশ্চেন রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে যত তাড়াতাড়ি পারি তোমাদের করে দেবো। তাই যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি কী করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে দেবে কেমন হয়েছে ভিডিও তোমাদের কাছে কতটা হেল্পফুল, এটা অবশ্যই তোমাদের ভিডিওতে তোমাদের কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করবো এরপরে পরীক্ষার আগে তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করানো। আজ এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিও মডেল নম্বর 11 আপলোড করা হবে।